ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত হয়েছে বাংলাদেশের। অলক্ষ্যে নিজেদের সামরিক শক্তির আমূল পরিবর্তন এনেছে পাকিস্তান। এতে সহযোগিতা দিচ্ছে চীন। পাকিস্তান চীনের এই অঘোষিত সামরিক জোট চিন্তায় ফেলে দিয়েছে ভারতকে। এসব খবরের মধ্যেই পাকিস্তান চীনের যৌথ প্রচেষ্টায় তৈরি যে এফ যুদ্ধ বিমানের দাপট ভারতের জন্য বাংলাদেশে হিউজ অস্ত্র আসছে, যদিও পাকিস্তান কিংবা বাংলাদেশ এই পক্ষে বলেছে এগুলো আমাদের কাঁচামাল, গার্মেন্টস বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশ। আসসালামু আলাইকুম। আতঙ্ক, ঘুম নেই, দুচোখ অন্ধকার হয়ে যাচ্ছে। দর্শক শ্রোতা, নরেন্দ্র মোদী ভয়ে পড়ে গেছে, কারণ বাংলাদেশে নতুন করে আবারও একটা জাহাজ আসছে। সেইটা কার? পাকিস্তানের। কি দিল পাকিস্তান? বাংলাদেশ কি অস্ত্র নিয়ে আসলো, বা বাংলাদেশ কি ভয়াবহ হয়ে যাচ্ছে ভারতের জন্য? কেন নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়ে গেল? দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই জাহাজে কি আছে না আছে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন সাংবাদিক মাসুম মাহবুব ভাই। চলেন আমরা বিস্তারিত জেনে আসি তার থেকে। আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত হয়েছে বাংলাদেশের। আর এই কারণে বেশ আতঙ্কে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটির গোয়েন্দারা পাকিস্তান বাংলাদেশের উন্নত সম্পর্ককে তাদের দেশের জন্য হুমকি হিসেবে দেখছে। কিন্তু এই দুই দেশের সম্পর্ক উন্নত হলে ভারতের দুশ্চিন্তা কোথায়? এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গেল আগস্টে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর দেশের দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকার পরিবর্তনের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটে বাংলাদেশের, আর এতেই চরম উদ্বেগে দিন কাটছে ভারতের। সেই সঙ্গে বেশ আতঙ্কেও রয়েছেন ভারতীয় গোয়েন্দারা। শেকড় থেকে শিখরে 18 ডিসেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। সংবাদ মাধ্যমটি বলছে, সাম্প্রতিক পালাবদলের পরে পরিস্থিতি বদলে গেছে বাংলাদেশের। পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ানোর কৌশল নিয়েছে ডক্টর ইউনূসের সরকার। পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করে দিয়েছে দেশটি। অন্যদিকে পাকিস্তানও বাংলাদেশি নাগরিকদের আরও বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছে। এই পরিস্থিতিতে প্রমোদ গুনছেন ভারতের গোয়েন্দারা। তাদের অনেকেই বলছেন, পাকিস্তান বিরোধী হওয়া সত্ত্বেও হাসিনা সরকারের আমলেই পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্ত্রাসীরা সংগঠন বিস্তার করেছিল। জেএমবি, AQIS সহ একাধিক সংগঠনের আস্তানা পাওয়া গিয়েছিল পশ্চিমবঙ্গে। কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, পাকিস্তান এবং বাংলাদেশের সখ্যতা বৃদ্ধি স্বাভাবিকভাবেই ভারতের জন্য দুশ্চিন্তার কারণ। প্রতিবেদনে সমস্যা হিসেবে উল্লেখ করা হয়েছে যে ভারতের পূর্ব এবং পশ্চিম দুই দিকেই এক মনোভাবাপন্ন প্রতিবেশী থাকবে। এছাড়া এতদিন বাংলাদেশে জঙ্গি থাকলে সে দেশের গোয়েন্দা এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে তার মোকাবেলা করার সুযোগ ছিল ভারতের। কিন্তু সরকারিভাবে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বেড়ে গেলে ভারতের পক্ষে জঙ্গি দমনে সমন্বয় সাধন করা অসম্ভব হয়ে দাঁড়াবে। ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের একাংশ আশঙ্কা করছে যে পাকিস্তানিরা ভিসা নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পারে এবং বাংলাদেশি তরুণদের মধ্যে আরও ভারত বিদ্বেষী মনোভাব উস্কে দিতে পারে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে জাল পাসপোর্ট এবং সরকারি পরিচয়পত্র তৈরি করার একটি চক্র ধরা পড়েছে। আর ঘটনাটি চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে ভারতীয় গোয়েন্দাদের। পলাশ খান, এটিএন। তাদের পরামর্শে একটি পন্থা চলছে এমন অভিযোগও রয়েছে। ইতিমধ্যে আমরা দেখলাম বেশ কয়েকজন সাংবাদিক, ব্লগার, কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়া কিংবা অনলাইন প্ল্যাটফর্মে সাদপন্থীদের ওপারের এজেন্ট হিসেবে সমালোচনা করা হয়েছে এবং বলা হয়েছে এই সাদপন্থীদের যারা প্রথম সারির নেতা এরা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং আওয়ামী লীগের পরামর্শেই তারা জোবায়ের পন্থীদের উপর আক্রমণ করে বাংলাদেশে একটা অরাজকতা করার চেষ্টা করেছে। এখন বিষয়টি কি দাঁড়িয়েছে? কালকে মাওলানা মামুনুল হক তিনি বলেছেন তাদের প্রতিহত করা হবে এবং যারা 4 জন তাবলিগের সদস্যকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা দেখতে চান তারা।
যে তাবলিগকে আমরা দেখেছি এক প্ল্যাটফর্মে, সেটি দুটো প্ল্যাটফর্মে চলে গেছে বিগত আওয়ামী লীগের আমলে। একটি প্ল্যাটফর্মকে সরাসরি আওয়ামী লীগ এবং ওপার সহযোগিতা করে এবং সব রকম মদত দিয়ে থাকে, এই অভিযোগও মামুনুল হক করেছেন। এখন বিষয় হলো সাদপন্থীদের কিভাবে প্রতিহত করা হবে, এবং প্রশ্ন উঠেছে আমাদের আগামীতে যে ইজতেমা, বিশ্ব ইজতেমা হওয়ার কথা, সেটি হবে কিনা, আমাদের সরকার ইজতেমার অনুমতি দেবে কিনা। আমার একটি ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে যে ভাই আপনি বলেছেন দুপক্ষের বা দু গ্রুপের সংঘর্ষ, বিষয়টা তো আসলে তা নয়, এটি ছিল এক পক্ষের সংঘর্ষ। আমি আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি, যেহেতু দুপক্ষের অভিযোগের একটি পক্ষকে সমর্থন করে আমরা কথা বলতে পারি না, তাই আমি দুপক্ষ বলেছি। কিন্তু বিষয়টি সংবাদ মাধ্যমে বা আমাদের আলেম ওলামারা বলেছেন এক পক্ষের, অর্থাৎ সাদপন্থীরা দেশীয় অস্ত্রশস্ত্র এনে জোবাইপন্থীদের উপর আক্রমণ করেছে। তো যদি সেটি সত্য হয়, আমাদের প্রশাসন কি করেছে, আমাদের পুলিশ কি করেছে, এখন পর্যন্ত কজনকে গ্রেফতার করতে পেরেছে, যারা মূল আসামি, যাদেরকে মূল আসামি বলা হচ্ছে, তারা কি গ্রেফতার হয়েছে, নাকি তারাও নেপথ্যে খুব শক্তিশালী নেটওয়ার্কের দ্বারা সবকিছু ম্যানেজ করে ফেলছে? এরকম অনেকগুলো প্রশ্ন এসে জড়ো হয়েছে। এখন আমরা দেখতে চাই এই 4 জন মানুষকে বিনা কারণে হত্যায় সাদপন্থীরা গ্রেফতার হবে কিনা। ইতিমধ্যে সাদপন্থীদের বিরুদ্ধে অনেক রকম তথ্য প্রমাণ গণমাধ্যমে এসে হাজির হয়েছে, যাদের একজনের সাথে মাহফুজ আনাম ডেইলি স্টারের সম্পাদকের যোগ সাজশ আছে, এমন তথ্য প্রমাণও হাজির করেছে পিনাকি ভট্টাচার্য। পাশাপাশি অন্যান্য সাংবাদিকরা বলছেন সাদপন্থীরা এটা আওয়ামী লীগের একটা গ্রুপ, এবং এখানে ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের সেই সব ফ্যাসিস্ট দোসররা এই অকাণ্ড বা এই সংঘর্ষের ঘটনা বা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এখন আমরা দেখতে চাই আসলে শেষ পর্যন্ত রাষ্ট্রের বিচার ব্যবস্থার কাছে কারা অপরাধী প্রমাণিত হয়। আসছি 2 নম্বর প্রসঙ্গে। পাকিস্তান থেকে প্রথম লটে যে জাহাজটি এসেছিল, তারপর ভারতের গণমাধ্যম পাগল হয়ে গেছে। তারা বলেছিল যে পাকিস্তান থেকে বাংলাদেশে হিউজ অস্ত্র আসছে, যদিও পাকিস্তান কিংবা বাংলাদেশ এই পক্ষে বলেছে এগুলো আমাদের কাঁচামাল, গার্মেন্টস বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেশে পাকিস্তান থেকে বিভিন্ন কাঁচামাল এসছে, কোনো অস্ত্র আসেনি। কিন্তু ভারতের গণমাধ্যম বারবারই দাবি করেছে এগুলো অস্ত্র। বাংলাদেশ এবং পাকিস্তান সেটি নাকচ করেছে। এরপর এই বিশাল আলোচনার সমালোচনার পর আবারও পাকিস্তান থেকে আরেকটি জাহাজ বাংলাদেশে আসছে। এখন বিষয় হলো এই জাহাজটির ভেতরে কি আছে, এটি নিয়ে আবার আলোচনা হয়েছে। বিগত সময়ে বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যত জাহাজই এসেছে, কখনো কিন্তু এই আলোচনাটি হয়নি জাহাজে কি আছে। আমাদের বন্দর, আমাদের রোড, আমাদের ট্রানজিট সবকিছু ভারত ব্যবহার করলেও ভারতকে নিয়ে 15 বছরে কেউ এই প্রশ্নটি করতে পারেনি যে ভারত থেকে বাংলাদেশে মূলত কি এসেছে। কিন্তু যখনই পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামে প্রবেশ করেছে, তখনই আমরা দেখলাম এই আলোচনাটা একেবারে উপরে উঠে এসছে। বিষয়টি হলো যে পাকিস্তানের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক সৃষ্টি না হোক, এটি নিয়ে যথেষ্ট চেষ্টা চালাচ্ছে ভারত। কিন্তু বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম বা মানুষের মতামত প্রকাশের যে প্ল্যাটফর্মগুলো, সেখানে যে বক্তব্য পাওয়া যাচ্ছে, সেখানে বোঝা যাচ্ছে বাংলাদেশের মানুষ চায় পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা আরো জোরালো হোক। কারণ বাংলাদেশ সব দেশের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে বাংলাদেশের অর্থ, বাণিজ্য সব ক্ষেত্রে বাংলাদেশের অবস্থাটা আরো ভালো হবে। কেবল একটি দেশের দিকে তাকিয়ে থেকে নয়, সবার সাথে সম্পর্ক চায় বাংলাদেশের জনগণ। আসছি আরেকটি বিষয়। আমাদের একজন বিএনপি নেতার জামাই, তিনি সাম্প্রতিক সময় বেশ অনেকেই কটাক্ষ করেন তার মতের বাইরে গেলে। একটা সময় তাকে মনে করা হতো যে তিনি ফ্যাসিস্ট বিরোধী একজন ব্লগার, কিন্তু এখন তাকে মনে হচ্ছে তিনি একটি বিশেষ গ্রুপের ব্লগার, অর্থাৎ তিনি বাম রামপন্থী চিন্তা চেতনার একটা ধারক বাহক হয়ে দাঁড়িয়ে গেছেন। কিরকম? সাম্প্রতিক কোনো একটি প্রোগ্রামে যেমন সাজো তেমন একটা কি প্রোগ্রাম ছিল, সেখানে হামাস সদস্য সাজা হয়েছিল। কিছু যুবক হামাস সেজেছে। হামাস কারা? হামাস হলো গাজার সেই প্রতিরোধ বাহিনী যারা দখলদারদের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু তাদেরকে ইসলামিস্ট, জঙ্গি এরকম তকমা অনেকেই সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে।
কিন্তু একটি বিষয় আমাদের আসলে কনফার্ম করা উচিত, হামাস কারা আর আইএস কারা, দায়েশ কারা। আবার আমাদের মনে রাখতে হবে যে ফিলিস্তিনের যারা মুক্তিকামী তারা কারা। এটা যদি আমরা না বুঝি তাহলে আমরা সবকিছুকে জঙ্গি মনে করব, মিলিয়ে ফেলবো, গুলিয়ে ফেলবো। আমি সেই বিএনপি নেতার জামাতা, বিএনপির কোঠায় যিনি আজকে আলোচনার তুঙ্গে উঠছেন, হয়তোবা তার নামটি আপনারা সবাই জানেন, তাকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশটা আপনার একক ইচ্ছায় চলবে না। এই দেশের মানুষ যেটাকে অধিকাংশ সমর্থন করবে সেটাই হবার কথা। আমার শ্বশুর হয়তো বড় বিএনপি, আওয়ামী লীগ বা জামাতের নেতা নন, কিন্তু এই দেশের নাগরিক আমিও, এই দেশের নাগরিক আমরা, আপনি সহই আমরা নাগরিক। যদিও আপনি প্রবাসে থাকেন, এই দেশের নাগরিক আছেন কিনা জানি না, কিন্তু ইসলাম শব্দটাকে কখনো জঙ্গি প্রমাণের জন্য আপনারা যেভাবে ব্যস্ত হন, এটাকে আমরা ভালোভাবে গ্রহণ করছি না। যারা হামাস সদস্য সেজেছে তারা মুক্তিকামী। যেমন ৭১ আমরাও মুক্তিকামী ছিলাম, মুক্তিযুদ্ধ করেছি। আমি না করলেও আমার পিতৃপুরুষরা করেছে, আমার অগ্রজরা করেছে বলেই আমরা দেশ স্বাধীন পেয়েছি। তো আজকে ১ লক্ষের মতো আনঅফিসিয়াল আর অফিসিয়ালি ৪৫,০০০-এর উপরে ফিলিস্তিনিরা প্রাণ দিয়েছে কেবল একটি স্বাধীন মানচিত্রের জন্য, যারা একসময় স্বাধীন রাষ্ট্র ছিল। আর সেই ফিলিস্তিনের যুবকদের প্রতিকৃতি বা তাদের মতো করে সেজে কেউ যদি জঙ্গি হয়, তাদেরকে যদি জঙ্গি বলে, তাদের ঠোঁট আমরা সেলাই করে দিতে চাই, তাদের ঠোঁট আমরা সেলাই করে দিতে চাই। আপনাদের ইচ্ছাই রাষ্ট্র চলবে না, আপনাদের হাতে গোনা কজন বাম রামপন্থীদের ইচ্ছে দেশ চলবে না। এই দেশে ৯০% মুসলমান, প্র্যাকটিক্যাল মুসলমান, প্র্যাকটিসিং মুসলমান, তাদের ইচ্ছে দেশ চলবে। ইমরানের সরকার, শাহেদ আলম কিংবা বিএনপি পোষ্য কোঠায় জামাই যারা, তাদের ইচ্ছায় রাষ্ট্র চলবে না। আপনাদের মতামত আপনারা দিতে পারেন, সেটা গ্রহণ করবো কি করবো না। আছে না, ঘুম নাই আমার দু চোখে, ঘুম নাই। হ্যাঁ, নরেন্দ্র মোদীর কিন্তু এখন সেই চিন্তা, তার যে গোয়েন্দা বাহিনী রয়েছে তাদের কিন্তু এই একই চিন্তা যে কি হচ্ছে, কি বাংলাদেশ পাকিস্তানের মধ্যে এত বন্ধুত্ব কিভাবে হচ্ছে, বাংলাদেশে কি পাঠাচ্ছে এই পাকিস্তান, এবং কেন নরেন্দ্র মোদীর সাথে বা তাদের যে গোয়েন্দা বাহিনী রয়েছে তারা ভাবছে কেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে বন্ধুত্ব না করে পাকিস্তানের সাথে কেন করছে। মানে এই টেনশনে তাদের ঘুম আসতেছে না। তো অবশ্যই, এবং আপনারা মতামত করবেন যে আসলে আমাদের কি ভারত বাদ দিয়ে যে আমরা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে, এটা কতটুকু ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, একটু আপনারা কমেন্টে জানাবেন। এবং হ্যাঁ, নতুন করে সংসার বাঁধতে যাচ্ছে, ঘর বাঁধতে যাচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের সাথেও কিন্তু আমাদের মোটামুটি সম্পর্ক রয়েছে। তো গত কয়েকদিন আগেও আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে পাকিস্তান অনেক উন্নত মানের কিছু যুদ্ধ বিমান তৈরি করেছে এবং অস্ত্রশস্ত্র সেগুলো কিন্তু বাড়াচ্ছে। তো এতে করেই কিন্তু ভারত মানে একটু তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তো জানি না সামনে এখন কি হতে যাচ্ছে, এবং এটা কিন্তু খুবই লিখিতভাবেই বলা যে বাংলাদেশের সাথে কখনোই লাগতে যাবে না ভারত। আর কেন লাগতে যাবে না ইতিমধ্যে তা হয়তো আপনি অনেকেই জেনে গেছেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।